আসসালামু আলাইকুম। আজকে আমরা রসায়নের চতুর্থ লেকচার নিয়ে হাজির হয়েছি। আর এই চতুর্থ লেকচারে আজকে আমরা আলোচনা করব ইলেকট্রন টাইপ 4। এই টাইপ 4 এর নাম হচ্ছে ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম, এর কারণ ব্যাখ্যা করব। তো ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়ম ব্যতিক্রম হওয়ার দুটি কারণ। একটি হচ্ছে আহ্বায়ক নীতি হচ্ছে আমাদের সাধারণ নিয়ম, আর সঠিক নিয়ম হচ্ছে হুন্ডের নীতি। কি জন্য আমাদের এই হুন্ডের নীতির কারণে আহ্বায়ক নীতির এই নিয়মটা আমাদের মানে না, সেই জিনিসটা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আমাদের সাবেক নিয়ম হচ্ছে আহ্বায়ক নীতি অনুসারে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন সর্বোত্তম নিম্ন শক্তি স্তর অরবিটালে প্রবেশ করে, তারপর ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তর অরবিটালে প্রবেশ করবে। এটি আমাদের সাধারণ নিয়ম। আর সঠিক নিয়মটি হচ্ছে কি, এই সাধারণ নিয়ম আগে মুখস্থ করবা, তারপর দেখো কিভাবে সৃজনশীল বানাইয়ে লিখতে হয়, ওইটা আমি তোমাদের সাথে আলোচনা করবো। তো সঠিক নিয়ম হচ্ছে হুন্ডের নীতি অনুসারে সমশক্তি সম্পন্ন অরবিটালে সমূহে অর্ধপূর্ণ বা সম্পূর্ণরূপে পূর্ণ হলে সেই ইলেকট্রন বিন্যাস অধিকতর কি হয়, স্থিতিশীল অর্জন করে, যার কারণে এই যে সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটে। তো আশা করি এই দুটি অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে, না হলে তুমি এই টাইপের কোনো সৃজনশীল বানাতে পারবে না। তাহলে সঠিক স্বাভাবিক নিয়ম আগে মুখস্থ করবা, তারপর সঠিক নিয়ম মুখস্থ করবা। মুখস্থ করলে দেখো কত সহজভাবে আমরা সৃজনশীল বানিয়ে লিখতে পারি, সেটি আলোচনা করি। দেখো, তাহলে আমরা এক নম্বরে আমাদের সিটের কোনটি আলোচনা করবো, যশোর 23। যশোর 23-এ বলছে একটি পরমাণু ভর দেওয়া আছে 10.541 ইন্টু 10⁻23 গ্রাম। উহার একটি পরমাণুতে 34টি নিউট্রন আছে। আমরা গ নাম্বারে এটি অঙ্ক করে পেয়েছি যে এই মৌলটি আসলে কি, কপার। তারপরে বলছে উদ্দীপকের মৌলটি বিদ্যুৎ পরিবাহী। এটা আমরা যখন পঞ্চম অধ্যায় পড়াই তখন এই বিদ্যুৎ পরিবাহের প্রশ্ন পড়ব। তো আমাদের এই অধ্যায়ের এই টপিকের প্রশ্ন হচ্ছে ইলেকট্রনের সাধারণ ব্যতিক্রম, এর কারণটা ব্যাখ্যা করা। তাহলে আমরা বুঝলাম যে এই মৌলটি আসলে কপার। যশোর পেজের যে মৌলটা পেলাম সেটা কি, কপার। এখন কপার হচ্ছে সাধারণ নিয়মের ব্যতিক্রম, এর প্রশ্নটার অ্যান্সার আমরা কিভাবে দেব? তো প্রথমে লিখবা এক নম্বরে লিখবা যে কপার এর ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম, এর কারণ নিম্নে ব্যাখ্যা করা হলো। তারপরে বলবা যে আহ্বায়ক নীতি অনুসারে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন সর্বপ্রথম নিম্ন শক্তি স্তর অরবিটালে প্রবেশ করবে, তারপর ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তর অরবিটালে প্রবেশ করবে। তারপরে স্বাভাবিকভাবে কপার ইলেকট্রন বিন্যাস দেখাবা। তাহলে স্বাভাবিকভাবে যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখাই, তাহলে কপার, আমরা যে কপার লিখলাম পারমাণবিক সংখ্যা, তাহলে এখানে নিচে লিখতে হয়। তাহলে কপারের আমরা জানি ইলেকট্রন বিন্যাসের সিরিয়ালটা হচ্ছে 1s 2s 2p 3s 3p 4s, 3d সে আমাদের, তারপরে 3d, তারপর 4s। তাহলে আমাদের এখানে স্বাভাবিক নিয়ম কি বলছে, যে স্বাভাবিক নিয়মে আগে ইলেকট্রন বিন্যাস করবা। তাহলে আমাদের এইটুকু বাংলা করে লিখতে হবে যে, তাহলে প্রশ্নের অ্যান্সার কিভাবে স্টার্ট দিবা, যে উদ্দীপকের মধ্যে কপার এর ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম, এর কারণ নিম্নে ব্যাখ্যা করা হলো। তারপর এই স্বাভাবিক নিয়মটা তুমি লিখে দেবা যে আহ্বায়ক নীতি অনুসারে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন সর্বপ্রথম নিম্ন শক্তি স্তর অরবিটালে প্রবেশ করে এবং তারপর ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তর অরবিটালে প্রবেশ করে। তারপর লিখবা যে স্বাভাবিকভাবে ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ লিখলাম। তাহলে কপার ইলেকট্রন বিন্যাস 1s 2s 2p 3s 3p 3d 4s, এই সিরিয়ালটা আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে আমাদের কপারের 29, তাহলে আমরা জানি এস এর সর্বোচ্চ 2টি ইলেকট্রন দিতে পারি, এস এর সর্বোচ্চ 2টি এবং পি এর সর্বোচ্চ 6টি। তাহলে আমাদের এখানে 10টি হলো 2, তাহলে 12 আর 6 18 আর 10। তাহলে আমাদের স্বাভাবিক নিয়ম অনুসারে আগে এই 3d সেট 4s এর শক্তি কম। আমরা কিভাবে বুঝবো 3d সেট 4s এর শক্তি কম? এই ক্ষেত্রে আমাদের মুখস্থ রাখতে হবে এল এর মান এস পি ডি এফ। এল এর মান এস এর ক্ষেত্রে হচ্ছে আমাদের 0, পি এর ক্ষেত্রে 1, ডি এর ক্ষেত্রে 2, এফ এর ক্ষেত্রে 3। আর তাহলে আমাদের আহ্বায়ক নীতি অনুযায়ী n প্লাস এল এর মান যার কম তার শক্তিও কম। তাহলে আমরা যদি এই 3d আর 4s এর n প্লাস এল এর মান হিসাব করি, তাহলে এখানে আমাদের n প্লাস এল এর মানের ক্ষেত্রে এখানে আমাদের n এর মান হচ্ছে 3 এবং d এর মান হচ্ছে আমাদের এখানে কত দেখো 2, এবং 4s এর ক্ষেত্রে আমাদের n এর মান হচ্ছে 4 আর s এর ক্ষেত্রে 0। এল এর ক্ষেত্রে এস এর মান হচ্ছে আমাদের অবশ্যই কত হবে, এখানে এল এর মান 0। তাহলে আমরা এই 3 এবং 2 যোগ করলে কত পাই 5, এবং 4s এর ক্ষেত্রে n প্লাস এল এর মান যোগ করলে আমরা কত পাই, এই 4 আর 0 যোগ করলে কত পাই 4। তাহলে দেখতে পাচ্ছি আমরা এই 5 এর চেয়ে 4 হচ্ছে ছোট, তাহলে আমাদের এই 3d এর চেয়ে 4s এর শক্তি কম, যার কারণে আমাদের ইলেকট্রন সমূহ কি করবে আগে, তাহলে 4s এর আগে ইলেকট্রন প্রবেশ করে। আমরা জানি এস এর সর্বোচ্চ 2 ইলেকট্রন প্রবেশ করতে পারে,
এবং ডিতে 9টি। তাহলে স্বাভাবিকভাবে আমরা এটুকু লিখলাম। এখন আমাদের সঠিকভাবে ইলেকট্রন বিন্যাসের জন্য আমাদের এই নিয়মটা আগে লিখতে হবে। তার নিয়মটি লেখার আগে লিখবা কিন্তু হুন্ডের নীতি অনুসারে সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহ অর্ধপূর্ণ বা সম্পূর্ণরূপে পূর্ণ হলে সে ইলেকট্রন বিন্যাসের অধিকতর সুস্থিতি অর্জন করে। তাহলে সঠিকভাবে ইলেকট্রন বিন্যাস, তাহলে এই যে আমরা যে এই লিখলাম এই পটাশিয়ামের সঠিকভাবে ইলেকট্রন বিন্যাস, তারপর লিখবা সঠিকভাবে ইলেকট্রন, তাহলে সঠিকভাবে ইলেকট্রন বিন্যাস কপার পারমাণবিক সংখ্যা নিচে লিখতে হয়। তারপর সমান দিলাম 1s2 2s2 তারপর 2p6 3s2 3p, আচ্ছা এই দুইটা হিসাব দেবা পরে 3d 4s। এখন আমরা জানি ডি 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 এর ক্ষেত্রে অর্ধপূর্ণ হচ্ছে d5 এবং পরিপূর্ণ হচ্ছে d10, ঠিক আছে। তাহলে এই যে ডি এর এখানে আমাদের ইলেকট্রন লাগতেছে হচ্ছে আমাদের এখানে দেখো এখানে আমাদের ইলেকট্রন আছে কয়টা 9টি এবং এখানে আছে ইলেকট্রন 2টি। এখন কি করবে এই যে এই 4s এর থেকে সে কি করবে একটি ইলেকট্রন গ্রহণ করবে, কারণ সে অর্ধপূর্ণ অবস্থায় কম স্থিতিশীল লাভ করে, যার কারণে 4s থেকে একটা ইলেকট্রন কি করবে সে গ্রহণ করে কি হবে d10 এবং 4s হবে 1। কারণ এই জিনিসটা মনে বোঝার জন্য আমি একটা গল্প বলি। মনে করো তোমার একেবারে দুইটা বোন টুনি আর কুনি দুই জায়গায় বিয়ে হয়েছে। টুনি এবং কুনির দুই জায়গায় যদি বিয়ে হয়, একটা হচ্ছে ধনী পরিবারে একটা হচ্ছে গরিব পরিবারে। তো ধনী পরিবারের তার টাকা পয়সার কোনো অভাব নাই, সে যদি কেউকে তারও অনেকগুলো টাকা আছে, কিছু টাকা আছে অতিরিক্ত, এই টাকা তার কোনো কাজ আসতেছে না। কিন্তু এই কুনি সে একটা দরিদ্র পরিবারে বিয়ে হয়েছে, যার কারণে তার টাকা পয়সার অভাব। এই টুনি যদি কি করে এই কুনিকে কিছু টাকা দিয়ে দেয়, তার কোনো টাকার কম হয় না, এই কুনি তাহলে কি তার সংসারটা সুন্দরভাবে চলতে থাকে। তো আমাদের এই 4s এ ইলেকট্রন যদি বেশি থাকে, সে যদি একটা ইলেকট্রন ডিকে দেয় তার কোনো সমস্যা নাই, কিন্তু এই ডিটা কি হয় পরিপূর্ণ অবস্থা লাভ করে, যার কারণে স্থিতিশীল অবস্থা তৈরি হয়, অর্থাৎ এই বন্ধনটি আমাদের গঠিত হয়। তাহলে আমাদের এই প্রশ্নটি ফাইনালি কিভাবে আনসার লিখতে হবে সেই জিনিসটা নিশ্চয়ই তোমরা বুঝছো। প্রথমে লিখবা শনাক্ত করবা, তারপরে এই সাবেক নিয়মটা ব্যাখ্যা দিবা, সঠিক নিয়ম সাবেক নিয়মটা ব্যাখ্যা দেওয়ার পরে ইলেকট্রন বিন্যাস লিখবা এবং সঠিক নিয়মে ব্যাখ্যা দেওয়ার পরে এবং এর ইলেকট্রন বিন্যাস লেখা, তারপর বলবা উক্ত এই সকল কারণে কপারের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের থেকে ব্যতিক্রম। আশা করি আমরা যে যশোর বোর্ড 23 সালে প্রশ্নটি তোমাদের যে সুন্দরভাবে যেভাবে ব্যাখ্যা দিলাম, তোমরা যদি এইভাবে খাতায় লিখে আসতে পারো ইনশাআল্লাহ তোমাকে ফুল মার্ক দিবে। তো এইভাবে আমরা প্রত্যেকটা বোর্ড প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। এখন আমরা সমাধান করব বরিশাল বোর্ড 23। বরিশাল বোর্ড 23 এ বলছে যে একটা ছক দেওয়া আছে, বলছে x y z তিনটি মৌল এবং তাদের প্রোটিন সংখ্যা দেওয়া আছে। আর আমরা জানি প্রোটিন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা। একটা x এর দেওয়া আছে 1, y এর দেওয়া আছে 14 এবং z এর দেওয়া আছে 47। এখানে বলছে y এবং z এর উভয় মৌল ইলেকট্রন সাধারণ নিয়ম অনুসরণ করে না কেন? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তাহলে আমরা জানি আমরা আগে শনাক্ত করতে হবে যে y মৌলের প্রোটন সংখ্যা কত 14। তাহলে y কে এভাবে শনাক্ত করব, দেখবো যে উদ্দীপকের y মৌলটির প্রোটন সংখ্যা 14। আমরা জানি 14 প্রোটন সংখ্যা বিশিষ্ট মৌলটি হচ্ছে সিলিকন। অপরদিকে z মৌলটির প্রোটন সংখ্যা 47, আমরা জানি 47 প্রোটন সংখ্যা বিশিষ্ট মৌলটি হচ্ছে সিলভার। এর ইলেকট্রন বিন্যাস এর ব্যতিক্রম বা সাধারণ নিয়ম অনুসরণ করে না। এর কারণ মানে দুইটির ভিতরে কোনটি উভয়ই ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়ম অনুসরণ করে কিনা, মানে কোনটা করে কোনটা করে না, এর কারণ নিম্নে ব্যাখ্যা করলো। তাহলে লিখবা যে এর কারণ নিম্নে ব্যাখ্যা করলো। তাহলে আমরা আগে দেখবো যে এই যে সিলিকনের আগে করবো, সিলিকনের পারমাণবিক সংখ্যা কত 14। তাহলে সিলিকনের পারমাণবিক সংখ্যা যদি 14 হয়, তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করলে কত পাবো 1s 2s 2p 3s। দেখি করে 2 2 6 কত হলো 10, 2 এ 14। ঠিক আছে, আমাদের এখানে কত হলো 10 12 হয়েছে, তাহলে 3s পর 3p, তাহলে দুইটা লাগে। ঠিক আছে, আমাদের সিলিকনের ইলেকট্রন বিন্যাস আমরা দেখতে পাচ্ছি যে এই 10 আর 4 14। ঠিক আছে, এখন আমাদের x এটা হচ্ছে আমাদের x মৌল আর y মৌল, আমাদের y মৌলের এই কত সরি এটা হচ্ছে আমাদের y মৌল, এটা হচ্ছে z মৌল হচ্ছে আমাদের 47, তার মানে সিলভারের পারমাণবিক সংখ্যা 47। তাহলে ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4p 4d 5s, তাহলে 5s। তাহলে আমরা দেখো এখানে আমাদের সিলিকনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা লক্ষ্য করি, দেখতে পাবো এটা কিন্তু আমাদের সাধারণভাবেই ইলেকট্রন বিন্যাস সংঘটিত হয়, কারণ এখানে আমাদের d অরবিটাল নাই।
ঠিক আছে। কিন্তু আমাদের সিলভারের এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে এখানে 3s, এখানে আমাদের এই 4d এর 5s এর শক্তি কম, যার যার কারণে এই যে আগের মতোই ব্যাখ্যা দিবা 5s ইলেকট্রন আগে প্রবেশ করবে, কি জন্য? এই যে হুন্ডের নীতির কারণে 4d তে ইলেকট্রন পরে প্রবেশ করবে। তারপরে সাধারণ নিয়মে একবার লিখবা, তারপর সঠিক নিয়মে দিয়ে লিখবা যে উক্ত সকল কারণে সিলভারের ইলেকট্রনের সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটে। ঠিক আছে, এইভাবে তোমরা এই সিস্টেমে এইটা পূরণ করে দিবা। দেখবা স্বাভাবিকভাবে দেখবা উদ্দীপকের ওয়াই এবং জেড মৌলের ভিতরে জেড মৌলের ইলেকট্রনের সাধারণ নিয়মের ব্যতিক্রম, এর কারণ নিম্নে ব্যাখ্যা করা হলো। কারণ জেড মৌলের স্বাভাবিকভাবে আমরা জানি যে ইলেকট্রন সমূহ কি করে, কম শক্তিশালী ইলেকট্রন আগে প্রবেশ করে এবং পরে উচ্চ শক্তিশালী প্রবেশ করে। তাহলে এই স্বাভাবিকভাবে ইলেকট্রন বিন্যাস লিখলে আমাদের এখানে পাবে দুইটা। তাহলে আমরা যদি হিসাব করি 2 2 6 2 6 10 2 6, তাহলে এখানে আমরা হিসাব করলে কত পাই দেখো, এই 10, এখানে 10টা 10, এই যে 6 8 আর 10, এখানে আমরা পাই কত 20টা, তাহলে 30 হলো। 30 আর 6 হচ্ছে 36, 36 আর 2 36 আর 2 আমাদের কত হয় 38, 38 38, তাহলে 47 থেকে 38 বাদ দিলে দুইটি কয়টা, 47 থেকে 38, এখানে এই ডি বাই হচ্ছে 9টি। তাহলে আমরা একবার স্বাভাবিকভাবে সিলভারের ইলেকট্রন বিন্যাস এরকম, কিন্তু সঠিকভাবে ইলেকট্রন বিন্যাস হচ্ছে যে স্থিতিশীল অবস্থায় ডি অর্ধপূর্ণ বা পরিবেষ্টন অবস্থায় কি করে, ডি অরবিটাল মানে স্থিতিশীল অবস্থায় এই যে এখানে বলছে হুন্ডের নীতি অনুসারে সমশক্তি সম্পূর্ণ অরবিটাল সমূহ অর্ধপূর্ণ বা সম্পূর্ণরূপে এই স্থিতিশীল লাভ করে, যার কারণে এখানে আমাদের 10টা হবে এবং এখানে হবে 1টি। এর জন্য এই নিয়মটি আমাদের ব্যতিক্রম। আশা করি এই প্রশ্নটির সমাধানও বুঝছো। মানে মেন তোমার এই দুইটি জিনিস মুখস্থ রাখতে হবে, তারপরে এটা তো আমাদের সাধারণভাবে ঘটেছে, এটার ব্যতিক্রম না, এটা ব্যতিক্রম, এই কারণে আমরা নিশ্চয়ই বুঝছি। এখন দেখো আমরা ঢাকা বোর্ড 22 সমাধান করব। ঢাকা বোর্ড 22-এ প্রশ্নটি হচ্ছে এরকম। ঢাকা বোর্ড 22-এ বলছে যে একটা বক্স দেওয়া আছে, বক্সে বলছে যে এক্স ওয়াই জেড তিনটা মৌল দেওয়া আছে। এখানে বলছে জেড এর সর্বশেষ ইলেকট্রন 3d অরবিটালে প্রবেশ করলে ওয়াই এর ক্ষেত্রে তা হয় না কেন, ইলেকট্রন বিন্যাসের সাজের কারণ ব্যাখ্যা করো। আমরা জেড জেড আর ওয়াই, হ্যাঁ ওয়াই এর ক্ষেত্রে তা হয় না কেন, তাহলে ওয়াই এর মূল, ওয়াই এর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 19, তাহলে নিশ্চয়ই আমরা বুঝতেছি উদ্দীপকের ওয়াই এর মূলের পারমাণবিক সংখ্যা 19। আমরা জানি 19 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটা কি, পটাশিয়াম। এর এর ইলেকট্রন, তাহলে এটা আমরা কি পেলাম, পটাশিয়াম, পটাশিয়ামের কত পেলাম 19, 1s 2s 2p, তারপর 3s 3p, 2 2 6 2 6, এই হলো 18, আর 3s এর পর 3, এখন দেখো জেড মৌলটির পারমাণবিক সংখ্যা হলো 21, আর জেড 21 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি হচ্ছে স্ক্যান্ডিয়াম। তাহলে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন যদি করি 1s 2s 2p 3s 3p 3d 4s, তাহলে এখানে 2 2 6 2 6, তারপর 2, তাহলে কত হলো, এটুকু হয়েছে আমাদের 10 10, আর এই যে আমাদের হলো 18 18, আর আমাদের কত লাগবে, এখন তো আমাদের 10, এখন তো 18 8, তাহলে 18 18 আর 2 20 20 আর 1 21। এখন বলছে যে এই জেড মৌল, হ্যাঁ এখানে জেড মৌল চিডি প্রবেশ করলে, এখানে আমাদের এটা হচ্ছে জেড মৌল বলছিল, তার মানে এটা স্ক্যান্ডিয়াম, আর এখানে বলছিল ওয়াই মৌল, তার মানে এটা হচ্ছে আমাদের পটাশিয়াম। এখানে আমাদের জেড মৌলর ইলেকট্রন বিন্যাস 3d তে প্রবেশ করলেও ওয়াই মৌলতে 3d তে প্রবেশ করার কারণ হচ্ছে এই দেখো এই ওয়াই মৌলের আমাদের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 19। তাহলে আমরা জানি যে এই যে আহ্বান নীতি অনুযায়ী ইলেকট্রন সময় আগে সর্বনিম্ন শক্তি স্তর ইলেকট্রন কি করে প্রবেশ করে, যেহেতু আমাদের এখানে এই 3d তে 4s এর শক্তি কম, এই জন্য ইলেকট্রনটা আগে আমাদের 4s এ প্রবেশ করছে, যার কারণে 3d তে প্রবেশ করে না, এই জন্য ওয়াই মৌলটি আমাদের ডি অরবিটাল নাই। কিন্তু আমাদের এখানে জেড মৌলের ক্ষেত্রে 4s অরবিটাল পূর্ণ করার পরে একটি ইলেকট্রন অবশিষ্ট থাকে, সেই ইলেকট্রনটা কোথায় যাবে, সেটা আমাদের এই 3d তে যাবে। কারণ এই শক্তিটা কম, ওকে আগে দিয়ে আসা লাগবো। ওই সম্পূর্ণ আমি একটা বয়াম দিয়ে বুঝেছিলাম, মানে পাত্র দিয়ে বুঝেছিলাম, এই পাত্রটা পূর্ণ করার পরে তুমি তারপরে শক্তিশালী পাত্রতে ভরতে পারবা। যেহেতু এই 4s এর আমাদের শক্তি কম, তাহলে এই ইলেকট্রন আগে এটাকে দেওয়ার পরে এটাকে দিতে হবে, এই জন্য আমাদের এই ওয়াই মৌলটা এটা আমাদের ডি অরবিটাল নাই এবং এটা ডি অরবিটাল আছে। আশা করি এই বোর্ডের প্রশ্ন যদি তোমরা খুব সহজ। এখন আমরা রাজশাহী বোর্ড 21 সালে প্রশ্ন সমাধান করবো। এখানে বলছে যে সোনিয়া 4টি মৌল ইলেকট্রন বিন্যাস করলে তাদের রাসায়নিক ধর্ম পর্যবেক্ষণ করলো। 4টি মৌল কি 3, মানে K3, তারপরে 11 L
তারপর 24m এবং 29n। এখন KLMN প্রচলিত কোনো মৌলের প্রতীক নয়, এটা আমাদের বোঝানো দিচ্ছে। এখন বলছে উদ্দীপকে কোন মৌল দুটি ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে ব্যাখ্যা করো। আমরা নিশ্চয়ই বুঝতেছি এখানে আমাদের যে এখানে 3 হচ্ছে আমাদের, এখানে 3 হচ্ছে আমাদের লিথিয়াম, 3 হচ্ছে আমাদের লিথিয়াম হবে, আর 11 হচ্ছে সোডিয়াম। এগুলো আমরা নিশ্চয়ই জানি, 11 আগে শনাক্ত করবা, তারপরে আমাদের ব্যাখ্যা দিবা। তারপরে M24 হচ্ছে ক্রোমিয়ামের, এটা মুখস্থ রাখবা, এবং 29 হচ্ছে কপারের। আমি এখানে মানে এখানে দেওয়া আছে KLMN, কিন্তু আমি এটাকে শনাক্ত করে এভাবে লিখলাম, ঠিক আছে। তাহলে আমাদের এখানে লক্ষ্য করো, এখানে যদি আমরা লিথিয়াম ইলেকট্রন বিন্যাস করি তাহলে 1s 2s, তাহলে এখানে দুইটা এখানে একটা শেষ। এবং সোডিয়াম ইলেকট্রন বিন্যাস করলে কত পাবো? 1s 2s 2p 3s, ঠিক আছে। তাহলে 2 2 6 1। এবং ক্রোমিয়াম ইলেকট্রন লক্ষ্য করলে দেখতে পাবো 1s 2s 2p 3s 3p 3d 4s। তাহলে এখানে 2 2 6 2 6 10, এখানে দেখি কত হয়। তাহলে আমাদের 24 মিলাইতে হবে। তাহলে এই পর্যন্ত 2 10 10 18, হ্যাঁ 18 আর 2 20, আর লাগে হলো 4। তাহলে এখানে 4টা হবে। কিন্তু এই যে এটা হচ্ছে আমাদের স্বাভাবিক নিয়ম, তাহলে এই যে আগের মতোই লাগবে যে আবহাওয়া নীতির স্বাভাবিক নিয়ম, এই নিয়মটার ব্যাখ্যা দিবা। এই কপারটা ঠিক একইভাবে হবে, এই পর্যন্ত ঠিক একই থাকবে। এই জায়গা 3d, এই জায়গা হবে 4s। 3d এখানে আমাদের, কিন্তু আমরা জানি যে ডি অরবিটাল অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অবস্থায় স্থিতিশীল বেশি লাভ করে, যার কারণে এই ক্রোমিয়াম বা Mn যৌগ আমাদের কি ব্যতিক্রম, কারণ এখানে আমাদের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের কি, সাধারণ নিয়মে থেকে যদি আমাদের ওই জায়গা শেষ কক্ষপথ দেখো অর্ধপূর্ণ পরিপূর্ণ অবস্থায় বানানো যায়, ওই সময় ইলেকট্রন বিন্যাস কি করে স্থিতিশীল বেশি লাভ করে, যার কারণে এখানে এই দুইটা যৌগ আমাদের কি সাধারণ নিয়মে ব্যতিক্রম করে। আশা করি এখানে আমাদের তাহলে কত হবে, এখানে হবে 5টা, এবং এখানে হবে একটা, এবং এখানে হবে 10টা, এখানে হবে একটা। তাহলে যে এখান থেকে ওই যে গরিব থাকার কারণে সে কি করবে, একটা ইলেকট্রন নিয়ে অর্ধপূর্ণ অবস্থায় লাভ করবে, এবং ওর থেকে একটা ইলেকট্রন নিয়ে ও পরিপূর্ণ অবস্থায় লাভ করে সে কি করবে, স্থিতিশীল লাভ করবে, যার কারণে ইলেকট্রনের সাধারণের ব্যতিক্রম করে। আশা করি রাজশাহী বোর্ডের এই কোর্সের প্রশ্নটি বুঝতো। তো এইভাবে কুমিল্লা বোর্ড 21-এর একটি ইলেকট্রন বিন্যাসের সিরিয়াল দেওয়া আছে। তারপরে বলছে যে 2 নং এর উপশক্তি স্তরের কম পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতির প্রতিফলন ঘটে। তাহলে এখানে দেখবা যে কার শক্তির কম, তাহলে আমাদের এখানে n+l এর মান ব্যাখ্যা করবা, লিখবা যে এই যে এই নিয়মটা লিখবা যে ইলেকট্রন বিন্যাস সময় এই সঠিক নিয়ম লেখা, এটার জন্য ব্যাখ্যা আমাদের এটার দরকার নাই। আমাদের আবহাওয়া নীতি অনুযায়ী এই সিরিয়ালটা ব্যাখ্যা দিবা যে n+l এর মান যার কম সে যদি ইলেকট্রন আগে প্রবেশ করবে, যার বেশি সে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে প্রত্যেকটার জন্য আমরা n+l এর মান যদি হিসাব করি, তাহলে 5p আছে, এখানে আছে 6x, এখানে আছে 4f, এখানে আছে 5d। তাহলে দেখো আমরা l এর ক্ষেত্রে জানি, l এর ক্ষেত্রে s এর মান 0, p এর মান 1, d এর মান 2, f এর মান 3। তাহলে আমাদের এখানে এই p এর মান কত, p এর মান 1, s এর মান 0, f এর ক্ষেত্রে 3, d এর ক্ষেত্রে হচ্ছে আমাদের কত 2। তাহলে এখানে n+l এর মান হচ্ছে 1 আর 5 যোগ করলে 6, তাহলে এটা 6, তারপরে কত 3 আর 4 যোগ করলে 7, এটা যোগ করলে কত 7। এখন আমরা একটা জিনিস লক্ষ্য করব, এখানে আমাদের দেখবা যে উদ্দীপকের ইলেকট্রন বিন্যাস সিরিয়ালটি লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটার n+l এর মান বাইর করবা। 5s এর জন্য 6x, 4f এর জন্য n+l এর মান বাইর করবা। বাইর করার পরে আবার দেখো এখানে আমাদের 5p এর মানও 6 আছে, n+l এর মান 6x এর মানও n+l এর মান 6 আছে। এখন তুমি কোনটা বুঝবে যে ইলেকট্রনটি কোনটি আগে প্রবেশ করবে। এই ক্ষেত্রে আবার তোমার লক্ষ্য করে দেখতে হবে যে কোন কক্ষপথের মান কম। দেখো এই 5p এবং 6x এর ভিতরে আমাদের এই 5 কোলে 6x এর ছোট, তাহলে ইলেকট্রনটি আগে আমাদের 5p তে প্রবেশ করবে, পরে 6x এ। যদি আমাদের n+l এর মান সমান হয়ে যায়, তখন আমাদের লক্ষ্য করতে হবে যে কোনটার আমাদের n এর মান কম, সেই দিয়ে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে আমাদের সিরিয়ালটি কিভাবে, 5p তে ইলেকট্রন আগে প্রবেশ করতেছে, তারপরে 6x এ, তারপরে 4f এ, তারপরে। তাহলে এটার অ্যান্সার আমরা কিভাবে লিখবো, যে উদ্দীপকের ইলেকট্রনের শ্রেণীটি লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এর এখানে প্রশ্নের সাথে মিলিয়ে নিচে লিখবা আগে যে 2 নং এর উপশক্তি স্তর কম পরমাণু ইলেকট্রনের নীতি প্রতিফলন ঘটে, এর কারণ নিম্নে ব্যাখ্যা করা হলো। তার প্রত্যেক আর লিখবা যে আমরা জানি যে আহ্বান নীতি অনুসারে পরমাণু ইলেকট্রন সমূহ বিন্যাসের সময় ইলেকট্রন সর্বপ্রথম নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে এবং ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। তারপরে এটার জন্য আমরা লিখবা যে অর্থাৎ যার n+l এর মান
কম সেটা দিয়ে ইলেকট্রন আগে প্রবেশ করে। তাহলে প্রত্যেকটা n প্লাস এর মান বার করবা, এই যে বের করার পরে তারপরে তোমরা লিখবা যেহেতু n প্লাস এর মান এই দুটার ক্ষেত্রে সমান, এই দুটার ক্ষেত্রে সমান, সেহেতু এই দুটার ভিতরে আবার লক্ষ্য করবা যে কোনটায় আমাদের শক্তি স্তরের মান কম, মানে n এর মান কম, সেটা আগে ইলেকট্রন প্রবেশ করবে, যার কারণে এটার শক্তি কম এবং এটার শক্তি কম, অর্থাৎ ইলেকট্রন এইভাবে আগে প্রবেশ করবে। আশা করি এই প্রশ্নটির অ্যান্সারও তোমরা বুঝছো। যদি না বোঝো আমাকে বলো, আমি এই প্রশ্নটির সমাধান তোমাকে ভালো করে। আচ্ছা, তারপরে আমাদের দিনাজপুর বোর্ড 21 কপারের দুটি আইসোটোপ দেওয়া আছে। তারপর বলছে উদ্দীপকের মূলটি ইলেকট্রন সাধারণ ব্যতিক্রম। কপারেরটা আমরা আগে ব্যাখ্যা করছি, দেখো 1 নম্বরে 10/23 ব্যাখ্যা করছি, ওইটার মতোই ব্যাখ্যা দিয়ে আসবা, তাই হয়ে যাবে। তারপরে বলছে যে দিনাজপুর বোর্ড 23 পি কিউ আর তিনটি মৌল যাদের নিউক্লিয়াসের প্রোটনের সংখ্যা যথাক্রমে 21, 29, 18 কিউ এবং আর, মানে 29 এবং 18 মৌল ইলেকট্রনের সাবেক নিয়ম কিউ এবং আর মৌলের ইলেকট্রনের স্বাভাবিক নিয়ম মেনে চলে কিনা। আমাদের এখানে এই 18 হচ্ছে আর্গন, আর্গনের 18 হবে, আর 29 হচ্ছে আমাদের কপার। তাহলে আমরা যদি কপার এই পর্যন্ত আমরা জানি আর্গনের ইলেকট্রন 1s 2s 2p 3s, তাহলে এখানে 2, এখানে 2 6 2, আর্গনের 18 বানাইতে হবে, তাহলে এখানে 3p, তাহলে 18 মিলল। এখন কপারটা যদি করি এই পর্যন্ত তো ঠিকই থাকবে, আমাদের এই পর্যন্ত ঠিক থাকবে, এবং এখানে তারপর হবে 3s এর পর 3d 4, তাহলে 18 আমাদের 29 মিলাইতে হবে। তাহলে লিখবা যে উদ্দীপকের, এখানে প্রশ্নের সাথে মিলিয়ে দিবা যে উদ্দীপকের কিউ মৌলটি ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক হলো, অর্থাৎ কিউ মৌলটি হচ্ছে আমাদের কি, কিউ মৌলটি হচ্ছে 29, এখানে আমাদের কিউ মৌলটি 29, তার মানে এটা হচ্ছে কিউ মৌল এবং আর মৌল হচ্ছে আর্গন। তাহলে উদ্দীপকের আগে শনাক্ত করবো, উদ্দীপকের কিউ মৌলটির পারমাণবিক সংখ্যা 29, অর্থাৎ কিউ মৌলটি কপার, এবং আর মৌলটির পারমাণবিক সংখ্যা 18, অর্থাৎ আর মৌলটি আর্গন। এর ভিতরে আমাদের আর্গন ইলেকট্রনের স্বাভাবিক নিয়ম মেনে চললেও কপারের ইলেকট্রনের সাধারণ নিয়ম মেনে চলে না। এর কারণ আগে এই যে স্বাভাবিক নিয়মের ব্যাখ্যা দিয়ে ইলেকট্রন দেবা এবং সঠিক নিয়ম ব্যাখ্যা দিয়ে ইলেকট্রন দিয়ে দেখবা যে এখানে আমাদের অর্ধপূর্ণ অবস্থা আছে পরিপূর্ণ অবস্থায় ইলেকট্রনের স্বাভাবিক নিয়ম ইলেকট্রন সেভাবে হবে, কিন্তু সঠিক নিয়ম ইলেকট্রন সেখানে থাকবে 1টি এবং এখানে থাকবে 10টি, যার কারণে উদ্দীপকের কিউ মৌলটি অর্থাৎ কপারের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম। আশা করি এই প্রশ্নের সমাধান তোমরা খুব সুন্দরভাবে দিতে পারবা। এখন তারপরে বলছে হলো চট্টগ্রাম বোর্ড 16, এটাও তোমরা এ মৌলের ইলেকট্রন বিন্যাস বি মৌলের ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম একই। এ মৌলটি হচ্ছে আমাদের কপার 29 এবং বি মৌলটি হচ্ছে 16, অর্থাৎ বি মৌলটি 16, আমাদের এই 16 কার হবে, সালফার। এই সালফার এবং এই কপার ইলেকট্রন এটা আমাদের স্বাভাবিক নিয়ম মেনে চললেও এটা চলে না, এর কারণ একইভাবে ব্যাখ্যা দিলাম, অর্থাৎ দিনাজপুর বোর্ড 19 এর মতো চট্টগ্রাম বোর্ড 16 যদি আমরা ব্যাখ্যা দিই হয়ে যাবে। তারপর আরেকটি প্রশ্ন হচ্ছে ঢাকা বোর্ড 15, এখানে এ মৌল দেওয়া আছে 26 এবং বি মৌল, আচ্ছা এ মৌল হচ্ছে 26 এবং বি মৌল 29, তাহলে ইলেকট্রন বিন্যাস কোনটি ব্যতিক্রম, দ্বিতীয় মৌলের ইলেকট্রন ব্যতিক্রম ব্যাখ্যা করো। উদ্দীপকের দ্বিতীয় মৌলের ইলেকট্রন কপার ইলেকট্রন ব্যতিক্রমের কারণ ব্যাখ্যা হলো একই, তাহলে উদ্দীপকের বি মৌলের ইলেকট্রন বলছে যে উদ্দীপকের বি মৌলের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম ব্যাখ্যা করো, লিখবে উদ্দীপকের বি মৌলটি কপার, এর ইলেকট্রন সাধারণ নিয়ম ব্যতিক্রম নিম্ন ব্যাখ্যা করলো, তারপরে এই সাধারণ নিয়ম আলোচনা করবা এবং এর স্বাভাবিকভাবে ইলেকট্রন দেখাবা এবং সঠিক নিয়ম ব্যাখ্যা করবে এবং এর ইলেকট্রন দেখাবা। লিখবা যেহেতু উক্ত কারণে এর, তারপর লিখবা যে উক্ত সকল কারণে এর ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম। তো আমি যা পড়াইছি এর ভিতরে এই শীটটা তো আমরা 24 সালে আগে তৈরি করছিলাম, এখন দেখবো আমাদের এই শীট থেকে 25 সালে কিরকম প্রশ্ন এসেছিল, সেই দুটি প্রশ্ন সমাধান। 24 এসেছে যে ওয়াই পর্যায় গ্রুপ, পর্যায় 4 গ্রুপ 11, একটি মূল ওয়াইয়ের বিন্যাস সাবেক নিয়ম ব্যতিক্রম ব্যাখ্যা করো। গ্রুপ 11 হচ্ছে ওয়াই পর্যায় 4 গ্রুপ 11, এখানে ওয়াই প্রতিগত হতে ব্যবহৃত পর্যায় গ্রুপ 11 মূলটি হচ্ছে আমাদের কপার, এই কপারের সাধারণ নিয়মে ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম, এর কারণ ব্যাখ্যা হচ্ছে আমাদের একই। প্রথমে সাধারণ নিয়ম দেবা, তারপর এর ইলেকট্রন বিন্যাস লিখবা এবং সঠিক নিয়ম দেবা, ইলেকট্রন বিন্যাস লিখবা উক্ত সকল কারণে কপারের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়ম থেকে ব্যতিক্রম, শেষ। তারপরে ময়মনসিংহ বোর্ড 24, এখানে বলছে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ পদ্ধতি দুইটা দেওয়া আছে, এখন উদ্দীপকের ইলেকট্রন বিন্যাস কোন পদ্ধতি সঠিক বলে মনে করো। এখানে আমাদের পটাশিয়াম, এখানে আমাদের ইলেকট্রন বিন্যাস কোন পদ্ধতিতে সঠিক মনে, পদ্ধতি 2 সঠিক, কারণ দেখো এখানে আমাদের এই ইলেকট্রন পদ্ধতি একে দেখো 3 দিতে ইলেকট্রন আগে দিছে এবং পদ্ধতি 2 দিতে আমাদের দিতে পরেছে ইলেকট্রন দিছে, কারণ আমরা জানি 3 দিতে আমাদের পরেছে শক্তি কম, এই জন্য পরেছে আগে ইলেকট্রন প্রবেশ করবে, 3 দিতে ইলেকট্রন পরে প্রবেশ করবে।
এজন্য পদ্ধতি 2 সঠিক, পদ্ধতি 1 ভুল। ঠিক আছে, এখানে আমাদের এখানে কারণ এই দিয়েছে ফোর্সের শক্তি কম, তাহলে উদ্দীপকের এর ব্যাখ্যার কারণ দেবা, এই যে এই কারণটা ব্যাখ্যা দেবা যে উদ্দীপকের পদ্ধতি 2 সঠিক। কারণ আমরা জানি আহ্বান নীতি অনুসারে পরমাণু ইলেকট্রন সমূহ বিন্যাসের সময় ইলেকট্রন সর্বপ্রথম নিম্ন শক্তি অরবিটালে প্রবেশ করবে, তারপর ক্রম অনুসারে উচ্চ শক্তি অরবিটালে প্রবেশ করবে, যার কারণে ফোর্স ইলেকট্রন আবেগ প্রবেশ করবে। ঠিক চাইলেও তোমরা এই দুটার ভিতরে n প্লাস l এর মান বের করে ওইভাবে তোমরা ব্যাখ্যা দিতে পারো। তো আশা করি এই প্রশ্নে আরো এগুলো আমি আরো সুন্দরভাবে ব্যাখ্যা দিতে পারতাম, মাথা ব্যথার কারণে ওইভাবে তোমাদের বোঝাতে পারি নাই। এর ভিতরেও যদি কোনো প্রশ্ন না বুঝতে পারো তাহলে আমি কমেন্টে জানাও, আমি আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো সবাইকে বলবো এই ক্লাসটি ভালো করে দেখে নোট করবা, এবং আশা করি এই রিলেটেড প্রশ্ন আর তোমার কোনো সমস্যা থাকবে না।